বিপিন গ্রামের আলপথ ধরে হেঁটে যাচ্ছিল। বারবার মনে ভাবছিল, কাজটা না করলেই নয়, কিন্তু করতে হবে। তাছাড়া গ্রামের একজন লোক বিপিনকে যখন কাজটা করতে বলেছে, তখন কাজটা না করলে বিপিনের কপালে বিপদ নাচত। কিন্তু এইভাবে রাতের বেলা পরের জমিতে আগুন লাগিয়ে দেওয়ার কাজটা কি ভালো? বিপিনের কোথায় যেন নীতি বোধে লাগে। তার বাবা যখন বেঁচে ছিল, তখন গ্রামের লোকেরা কত সম্মান করত তাকে আর তার বাবাকে। কিন্তু এখন বাবার মৃত্যুর পর কাকারা জমি জমা নিয়ে গ্রামের দালালদের সাহায্যে তাকে এক ঘরে করে ফেলে। গ্রামের কোনো লোক তাকে সাহায্য করতে আসেনি। এই একটা কথা যখন বিপিনের মনে হয়, তখন তার মাথার ভেতরটা ধকধক করতে থাকে। মুখ থেকে অসভ্য ভাষা বেরিয়ে আসে। ধুস-শালা, যে গ্রামের লোকেরা আমার বিপদে পাশে দাঁড়ায়নি, সেই গ্রামের লোকের জন্য আমি ভাববো কেন? সব কটা বুঝবে। গ্রামের লোকেরা কিন্তু কিছুই বোঝেনি। বিপিনের বিপদে পাশে না দাঁড়িয়ে তারা যেন শান্তি পেয়েছে। আসলে বিপিনের উল্টো দিকে জমি জমা নিয়েছিল এই গ্রামের একমাত্র মাথা জনার্দন মুখুজ্জে। জনার্দন মুখুজ্জের পোষা একদল লেঠেল আছে। বেশি লাফাই টাফাই করলে লেঠেল দিয়ে বাড়িতে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেয়। তাছাড়া রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, স্ত্রী লোকদের তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা থেকে শুরু করে আরো অনেক কিছুই করতে পারে জনার্দন। গ্রামের লোকেরা সবাই যেন এক একটা মেরুদণ্ডহীন কুকুরের মতো। অন্তত এই কথাটাই বিপিনের মনে হয়। বিপিন আলপথ ধরে হাঁটছে। তার এক হাতে হ্যারিকেন, অন্য হাতে মাটির তেল। জমির চারপাশে তেল ঢেলে আগুন লাগিয়ে দিতে পারলেই সদ্য পাকা ধান ধরতে বেশি সময় লাগবে না। বিপিনের মনে একই সঙ্গে একটা পৈশাচিক আনন্দ আর একটা রাগ খেলা করছিল। ঠিক সেই সময় কান্নার শব্দটা শুনতে পেল সে। সঙ্গে সঙ্গে মুখ তুলে তাকাতেই বিপিন দেখতে পেল, যেই আলপথ ধরে সে হেঁটে আসছে, সেই পথের একপাশে ধানের জমির অন্যদিক বরাবর একটা মেয়ে বসে আছে, তার দিকে পিছন ঘুরে। দুটো হাত আর হাঁটুর মাঝে মাথাটা গুঁজে মেয়েটা যেন কাঁদছে। তার খোলা নরম চুল ছড়িয়ে রয়েছে উন্মুক্ত পিঠের ওপর। তার পরনে একটা অদ্ভুত সাদা রঙের শাড়ি। বিপিন মনে মনে ভাবল, এত রাতে এখানে তো কোনো মেয়ের আসার কথা নয়, তাহলে এত রাতে ওখানে বসে কাঁদছে কে? বিপিন সাহসী, তাই চট করে ভয় পেল না। আলপথটা ছেড়ে জমির দিকে এগিয়ে গেল। ওই জমিতে এবারে ধান বোনা হয়নি, এমনি ফাঁকা পড়ে আছে। কয়েক পা এগিয়ে বিপিন বলল, কে ওখানে? কে কাঁদে? বিপিনের গলা শুনে বোধহয় মেয়েটার কান্না বন্ধ হয়ে গেল। মেয়েটা মুখ তুলে ঘুরে তাকালো পিছনের দিকে। আকাশের চাঁদের আলোয় মেয়েটার দিকে তাকাতে বিপিনের মনে হলো, এত সুন্দর রূপবতী মেয়ে এর আগে বিপিন কখনো দেখেনি। মেয়েটা এই গ্রামের নয়, অন্য কোথাও থেকে এসেছে। চোখের জল নেমে এসেছে তার দু গাল বরাবর। বিপিন সেই অপূর্ব রূপবতী মেয়েটির দিকে তাকিয়ে আছে। এমন সময় মেয়েটা যেন ঝট করে লজ্জা পেল। তাড়াতাড়ি নিজেকে আড়াল করার চেষ্টা করল। তুমি কে? আমি তো এখানে কেউ নেই দেখেই বসেছি, চলে যাও তুমি। বিপিনের মনে হলো মেয়েটার গলার স্বরে যেন শব্দ নয়, যেন বাউলের এক তারার সুর বাজছে। বিপিনদের পাশের গ্রামে এক আত্মভোলা বাউল থাকে। মাঝে মাঝে এক তারা নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। এখানে ওখানে তার গান দুই একবার সে শুনেছে, সেটাই মনে হলো। তেমনি মেয়েটার গলার স্বর। বিপিন আর একটু সামনে এগিয়ে গেল। মেয়েটা চট করে সরে গেল। বিপিনও কেমন যেন চমকে উঠল।
মেয়েটা কি তাকে ভয় পাচ্ছে? দেখো, তুমি কে আমি জানি না, এই গ্রামে তোমায় এর আগে কখনো দেখিনি। আমায় তুমি দেখতেও পাবে না, আমি যে থাকি অনেক দূরে। কেন দেখতে পাবো না? আর তুমি কত দূরে থাকো? মেয়েটা বেশি কিছু বলল না, একবার বিপিনের দিকে তাকিয়ে হাসল। বিপিন তখন হাঁটতে হাঁটতে কখন যেন সেই জমির মধ্যে মেয়েটার কাছে চলে গেছে। মেয়েটার মুখে এমন অদ্ভুত হাসি, অন্ধকারে চাঁদের আলোর মধ্যে মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক মুহূর্তের জন্য বিপিনের কেমন যেন অনুভূতি হলো। তার মনে হলো ঠিক তার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। আর তারপরে একটা ঠান্ডা হাওয়া যেন তার ঘাড়ের কাছটায় স্পর্শ করতে শুরু করেছে। বিপিনের অবস্থা এমন হলো যে বিপিন পিছনে ঘুরতে পারে না, সামনের দিকেই তাকিয়ে আছে। মেয়েটার মুখের হাসি, তার সেই অদ্ভুত রূপ, এদিকে ঘাড়ের কাছে সেই ঠান্ডা জিনিসটা যেন আস্তে আস্তে গলাটাকে জড়িয়ে ধরেছে। আর তারপরেই বিপিনের মনে হলো কি যেন একটা তার দুই কাঁধের উপর পা রেখে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। কোনো বাচ্চা ছেলে কিংবা মেয়ে কাঁধের উপর দাঁড়ালে যেমন হয় ঠিক তেমন, কিন্তু কাঁধের উপর একটা স্পর্শ অনুভব করলেও চাপ বুঝতে পারছে না বিপিন। আর তারপরেই মনে হলো তার মাথার উপর একটা হাসির শব্দ। তখন মেয়েটা বলে চলে, তোমায় তো আমি আগেই বললাম আমার কাছে এসো না, কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। আমি বলিনি বলো যে আমার কাছে এসো না, তুমি শুনলেই না। বিপিন কিছুই বুঝতে পারছে না। আস্তে আস্তে মাথাটা তুলতে তুলতে মনে হলো চাঁদটা হঠাৎ করে তার মাথার উপর থেকে উধাও হয়ে গেছে। আর তারপরেই বিপিন আতঙ্কে ভয়ে পাথরের মতো হয়ে গেল। বুঝতে পারলো চাঁদটা আকাশ থেকে সরে যায়নি, তার বদলে একটা কালো মাথা চাঁদটাকে আড়াল করে দিয়েছে তার চোখ থেকে। ঘাড়ের উপর কোনো ভার নেই, কিন্তু ঘাড়ের উপরে দুটো পা দিয়ে দুই হাতে গলাটাকে জড়িয়ে ধরে একটা অদ্ভুত কিছু উঠে এসেছে তার কাঁধের উপরে। আর তার মুখটা এখন আস্তে আস্তে নেমে আসছে নিচের দিকে, ঠিক বিপিনের মুখ বরাবর। বিপিন চিৎকার করে উঠল, আর ঠিক তখনই বুঝতে পারলো মেয়েটা তার একদম সামনে এসে দাঁড়িয়েছে। মেয়েটার চোখ কালো কুচকুচে, সাদা অংশ বলতে কিচ্ছু নেই। ঠিক তখনই এতক্ষণ ধরে হাতে ধরে থাকা বিপিনের হ্যারিকেনটা টপ করে নিভে গেল। গোটা দুনিয়াতে এমন অনেক তথ্য রয়েছে যার কথা অনেক উচ্চ স্তরের তান্ত্রিক পর্যন্ত এখনো ভালোভাবে জানে না। তাদের কাছে আমি তো নেহাত এক বালক, তাই বলি অনেক কিছুই জানা হয়নি, বুঝলে? তন্ত্র সাধনা হলো এক মহাসমুদ্রের মতো। সেই সমুদ্র থেকে হয়তো এক বালতি জল আমি তুলে নিয়ে তাতে সমুদ্র আগের মতোই আছে, অথচ আমি ভেবেছি আমার কাছে অনেক কিছুই। ঠাকুরমশাই, আপনার এই কথা কিন্তু ঠিক নয়। আপনি সবসময় তো বলেন আপনার কিছুই জানা হয়নি, কিছুই শেখা হয়নি। তারানাথ সামান্য হাসল, তারপর হাতে ধরা পাসিং শোতে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, মিথ্যে বলি না, বুঝলে? মিথ্যে বলি না। কোনো সাধনাতেই তো সিদ্ধি লাভ করতে পারিনি। নেহাত মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ছিল সঙ্গে, আর মাতু পাগলি সামান্য কিছু ক্ষমতা প্রদান করেছিলেন। তবে আরো অদ্ভুত কিছু ব্যাপারেও যে ক্ষমতা আছে সে কথা নয়।
কিন্তু খুব বেশি কিছু কখনোই পাইনি। এতক্ষণ আমি চুপ করেছিলাম। এবার বললাম, আপনি আপনার জীবনে যা করেছেন তা কিন্তু অনেকেই করতে পারে না। বিশেষ করে আপনার জীবনের অদ্ভুত রহস্যময় কিছু ঘটনার সাক্ষী অনেকেই হয় না। আচ্ছা, আপনি অনেক কিছুই তো দেখেছেন, অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। এমন অনেক অভিজ্ঞতা নিশ্চয়ই আছে যেগুলোর কথা আপনার মনে থেকে গেছে, বা এমন অনেক অভিজ্ঞতা আছে যেগুলোর সমাধান আপনি নিজেও করতে পারেননি। গোটা পৃথিবী রহস্যময়, বুঝলে? কোথায় কোথায় কি রহস্য যে লুকিয়ে আছে তা কখনো আমরা বুঝে উঠতে পারি না, সমাধানও করতে পারি না। আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যার শেষ পর্যন্ত আমি দেখতে পাইনি, কিংবা যার রহস্য সমাধানও করতে পারিনি। এমন কোনো কথা কি শুনতে চাও? বলো। কিশোরী মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমিও জানালাম। তারানাথ পাসিং শোয়ের বাকি অংশটুকু কয়েক টানে শেষ করে দিয়ে বলতে শুরু করলো। তখন গ্রীষ্মের সময় একবার ঘুরতে ঘুরতে মদিরা বলে একটা গ্রামের কাছে এসে পৌঁছেছি। মদিরা বেশ বড় গ্রাম, তাছাড়া গ্রামের লোক সংখ্যাও অনেক বেশি। অন্তত সেই সময় আশেপাশের আর 5টা গ্রামের থেকে মদিরা গ্রামকে একটু বড়ই বলা চলে। গ্রামে যখন গিয়েছি তখন প্রায় বিকেল হয়ে এসেছে। তা গ্রামের বাইরের দিকে একটা বড় মাঠ, গ্রামের লোকেরা তাকে বলে মদিরার মাঠ। সেই মাঠের এক পাশে লম্বা লম্বা বড় বড় কিছু গাছের সারি, আর তার পেছনে মস্ত বড় একটা দিঘি। তো সে দিঘির জলে ভালো করে হাত মুখ ধুয়ে গাছের তলায় হেলান দিয়ে বসে এক প্রস্থ ঘুমিয়ে নিলাম। ঘুম যখন ভাঙল তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কি ভেবে আমি হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে গিয়ে প্রবেশ করলাম। আকাশে চাঁদ রয়েছে, সন্ধ্যা হয়েছে বলে সেই চাঁদ স্পষ্টভাবে দেখা যায়। হেঁটেই চলেছি। কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে যে আশ্রয় নেব কিংবা সামান্য জল বাতাসা চাইব, সেই ইচ্ছে কিন্তু হলো না। বারবার যেন একটা অদ্ভুত কথা আমার মনে হচ্ছিল। আমায় যেন কোথায় যেতে হবে, কোথাও একটা যেন আমার জন্য কেউ অপেক্ষা করে আছে, আর সেখানে ছাড়া অন্য কোথাও আমি যেতেই পারবো না। এই এমন অদ্ভুত অনুভূতি আমার যে কবার হয়েছিল, সেই কবারে কিন্তু আসলে কিছু ঘটেছিল। ষষ্ঠেন্দ্রিয় ক্ষমতা? দেখো, তোমরা তাকে যাই বলো না কেন, আমি তাকে বলি লক্ষণ। আসলে এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বোঝা যায় এরপরে কিছু একটা হতে চলেছে। আর সে যাই হোক, প্রায় গ্রামের শেষের দিক পর্যন্ত এসে পড়েছি। দেখি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে এক মধ্যবয়স্ক লোক চিৎকার করে বলছে, এত সহজে আমি কাউকে ছাড়বো না। আমার নাম নরহরি হালদার। এত সহজে কাউকে ছাড়বই না। তারপর পেছনে ঘুরে আমায় দেখতে পেয়ে খানিকটা থতমত খেল। তারপরে যেন তাড়াতাড়ি চলে গেল বাড়ির দিকে। আমি অবাক হয়ে গেলাম। তাকিয়ে দেখি সেই বাড়ির ভেতরে একটা লণ্ঠন জ্বলছে। সেই লণ্ঠনের আলোয় বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছে একটি মধ্যবয়স্ক মতো লোক। তার পরনে ধুতি আর ফতুয়া। সে বোধহয় বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির সঙ্গে এতক্ষণ কথা বলছিল। সোজাসুজি আমার দিকে চোখ পড়তে একটু থতমত খেল। তারপরে মুখে সামান্য হাসি দেখা গেল। তখন গ্রামে মাটির ঘরের চল ছিল বেশি। মদিরা গ্রাম বড় হলেও এখানেও কিন্তু মাটির ঘরের সংখ্যাই বেশি। এই বাড়ির ভিত ছিল উঁচু। দেখে বোঝা যায় নতুন বাড়ি তৈরি করা হয়েছে। ঘরের উপরে চাল, বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে সুন্দর করে তৈরি করা। এক কথায় বলা যায় যে বাড়ির কর্তা অর্থবান না হলে তখনকার সময়ে এমন বাড়িঘর তৈরি করা অত সহজ ব্যাপার কিন্তু ছিল না।
আমাকে দেখতে পেয়ে লোকটি মুখে স্মিত হাসি নিয়ে এগিয়ে এলো দরজার দিকে। ঠাকুরমশাইকে এই গ্রামে আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। ঠাকুরমশাই যাবেন কোথায়, আসছেন কোথা থেকে? তাকে সামান্য কথায় সবটা বুঝিয়ে দিতেই সে আমায় তার বাড়িতে আহ্বান জানালো। বাড়ির দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে যাব, এমন সময় গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। বাড়ির চৌহদ্দির মধ্যে পা যেতেই এমন একটা ব্যাপার যে হবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। বোধহয় সামনের লোকটি নিজেও কিছু আন্দাজ করতে পেরেছিল। সে তাকিয়ে রইল আমার দিকে। আমি প্রথমে কিছু বুঝতে পারলাম না, পরে ধাতস্থ হয়ে এগিয়ে গেলাম তার বাড়ির ভেতরে। আর ঠিক তখনই মনে হলো বাড়ির ভেতরে কি একটা যেন পরিবর্তন হয়ে গেল। হঠাৎ করে যেন কেউ এতক্ষণ ধরে আধো অন্ধকারের মাঝে লুকিয়ে আমার দিকে তাকিয়ে দেখছিল। আমি বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সে যেন আরো গভীর কালো অন্ধকারে মিলিয়ে গেল। বিপিনের সঙ্গে তার বাড়ির বারান্দার কাছে গিয়ে বসলাম। জল, মুড়ি, মুড়কি, বাতাসা দিয়ে বিপিন আমায় অভ্যর্থনা জানালো। সেগুলো খেয়ে জল খেয়ে ধাতস্থ হয়ে বসেছি। বিপিন বলল, বাড়ির ভেতরে ঢোকার সময় আপনি এমনভাবে থমকে গেলেন কেন ঠাকুরমশাই? রাগ ঢাক না রেখে বিপিন যখন কথাটা বলেছে তখন আমিও বললাম, দেখো, যখন তোমার বাড়িতে প্রবেশ করলাম যেন মনে হলো যেন বাড়িতে কিছু একটা আছে বা কেউ একটা আছে। আচ্ছা, তোমার বাড়িতে তুমি ছাড়া আর কেউ থাকে? আমার কথায় বিপিনের দুটো চোখ যেন মুহূর্তের মধ্যে চট করে জ্বলে উঠল। কেন এমনটা হলো জানি না, তবে তারপরেই স্বাভাবিক একটা হাসি মুখ এনে বিপিন বলল, আমি তো একাই থাকি, তবে হ্যাঁ, বিয়ের কথা চলছে। গ্রামের লোকেদের উদ্যোগে আর তাদের কথাবার্তাতে বুঝতেই পারছেন। আচ্ছা, একটু আগেই যে তোমার বাড়ির সামনে দিয়ে চলে গেল, সেই লোক চিৎকার করে বলছিল কেন? ও হলো আমার কাকা। বিপদে পড়ে আমার কাছে সাহায্যের জন্য দুবার এসেছিল, আমি সাহায্য করেছিলাম, কিন্তু এই নিয়ে হলো তৃতীয়বার। কেন বলুন তো? একজনকে আমি বারবার সাহায্য করব কেন? তাকে সাহায্য করে কোনো লাভই নেই। কাকার ছেলেপিলেরা ভালো নয়, তাদের জন্যই আজ এই অবস্থা। বুঝতে পারলাম, এগুলো পারিবারিক ব্যাপার। এসব ব্যাপারে আমার না থাকাই ভালো। তাই বললাম, বিপিন, আজ তাহলে উঠি, বুঝলে? পরে অন্য কোনো সময় এসে থাকবো। রাত্রে আমার বাড়িতে কাটিয়ে যাবেন না? এখন যখন এসেছেন রাতটা থেকেই যান, আমার ভালো লাগবে। রাতের বেলা আমার বাড়িতে কেউ থাকতে চায় না তো। বিপিনের শেষের কথাগুলোর মধ্যে কি যেন একটা ছিল, একটা অদ্ভুত কৌতূহল অনুভব করতে পারলাম। আর ঠিক তখনই আবার সেই অনুভূতিটা হলো। দাওয়ার কাছে বসে আছি, পেছনের দিকে তাকাতেই অন্ধকারের মধ্যে মনে হলো দেওয়ালের পাশ থেকে এতক্ষণ একটা মুখ আমার দিকে তাকিয়ে যেন দেখছিল। আমি তাকাতেই আবার অন্ধকারে মিশে গেল। বিপিন বোধহয় আমার দিকে তাকিয়েছিল, সামনে তাকাতেই সেটা লক্ষ্য করলাম। তারপরেই চোখ সরিয়ে নিয়ে হাসতে হাসতে বলল, অন্ধকারে কি দেখছেন ঠাকুরমশাই? অবাক হয়ে গেলাম। এমন কথা চট করে কেউ বলতে পারে না। আমি অন্ধকারে তাকিয়ে কিছু একটা দেখেছি বুঝতে পেরেও সে কথা মুখের ওপর বলা যায় না, কিন্তু বিপিন বলল। তাই আমিও বললাম, বিপিন, সত্যি কথা বলছো তো যে বাড়িতে তুমি ছাড়া আর কেউ নেই? একটু আগেই যেন মনে হলো দেওয়ালের কাছে কাকে দেখলাম। বিপিন সঙ্গে সঙ্গে হ্যারিকেনটা হাতে তুলে নিল। তারপর হাঁটতে হাঁটতে দেওয়ালের দিকে গিয়ে বলল, আসুন আসুন ঠাকুরমশাই, দেখুন দেখুন, এখানে কেউ নেই। আমি উঠে দাঁড়ালাম। বিপিনের সঙ্গে বেশ কয়েক পা সামনের দিকে এগিয়ে গেছি। এমন সময় একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল।
বিপিন নিজের ডান হাতটা এমনভাবে অদ্ভুত ভঙ্গি করছে যেন মনে হচ্ছে সেই হাত দিয়ে কাউকে কোথাও সরে যেতে বলছে। আমি অবাক হয়ে গেলাম। বিপিন এমনভাবে কাকে সরে যেতে বলছে? এই বাড়িতে বিপিনের সঙ্গে তাহলে কে আছে? তারানাথ একবার চুপ করতেই কিশোরী বলে উঠল, আপনি কিছু দেখতে পেয়েছিলেন? মানে দেওয়ালের দিকে তাকিয়ে, যেখানে বিপিন আপনাকে নিয়ে যাচ্ছিল সেই দিকে? দেখতে পেয়েছিলাম একটা মুখ যেন আমার দিকে তাকিয়ে দেখছে। আগেই বলেছি, সন্ধ্যা নেমে রাতের দিকে সময় এগোতে শুরু করেছে। আকাশে চাঁদ থাকলেও সেই চাঁদের আলোয় সবকিছু ভালোভাবে দেখা যায় না। সেই আলোতে দেখেছিলাম যে একদম ধার ঘেঁষে একটা মাথা আমার দিকে তাকিয়ে দেখছে, অর্থাৎ আমার উপরে কেউ লক্ষ্য রাখছে। বাড়িতে আসার পর থেকেই যে কারণেই প্রথম এমনটা আমার মনে হয়েছিল। বিপিন অনেকক্ষণ কোনো কথা বলল না, বাড়ির চারপাশে ঘুরে বেড়াতে বেড়াতে চুপ করে রইল। আমি বললাম, তুমি একা একা এখানে থাকো, তোমার অসুবিধা হয় না? না, মানে পরিবারে কেউ নেই তো তাই। বিপিন মাথা নাড়িয়ে বলল, মা যে মারা গিয়েছিল বাবা মারা যাওয়ার কয়েক বছর আগে ঠাকুরমশাই। মাস 6 আগে বিপিন ছিল একরকম, আর এখন বিপিন অন্যরকম হয়েছে। সব কিছুই যে এত অল্প সময়ের মধ্যে বদলে গেছে, আপনাকে বলবো, আসুন। রাতের খাওয়া সেরে নিয়ে আমরা একটা ঘরে বিছানার উপর বসলাম। বিপিন বসলো আমার সামনে, দেওয়ালের কাছে হেলান দিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি পরী দেখেছেন কখনো? পরী? না, পরী দেখিনি, তবে তার কথা শুনেছি। একবার যেন এমন কিছু একটা দেখেছিলাম, কিন্তু নিশ্চিত নই, তাই সে কথা তোমায় বলতে পারি না। কিন্তু তুমি এমন কথা বলছো কেন? 6 মাস আগে আমি রাতের বেলা এক রাত পরী দেখতে পাই, আর তারপর থেকেই আমার গোটা জীবন বদলে গেছে ঠাকুরমশাই। 6 মাস আগে আমার এইখানে ছিল ভাঙা ঘর, বৃষ্টিতে ঘরের ছাদ থেকে জল পড়ত। আর এখন আপনি দেখছেন তো, যাকে আপনি বাইরে দেখলেন সে হলো আমার কাকা। আমার সঙ্গে শত্রুতা করে সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিল। এখন তার সব কিছু চলে গেছে, নিঃস্ব হয়ে শুধু ভিটে মাটিটুকু নিয়ে পড়ে আছে। রাত পরীর জন্য আমার গোটা জীবন বদলে গেছে। বিপিনের কথা শুনে অবাক হওয়া ছাড়া কিছুই করার ছিল না। বিপিন এক সময় তার জীবনের গল্প বলতে বলতে এক রাতের বেলা গ্রামের মাঠে একটি মেয়ের সন্ধান পাওয়া এবং সেই যে রাত পরী সেটা বুঝতে পারা, তারপর তার জীবনের পরিবর্তন, সব কিছু নিয়েই আমায় বলতে বলতে এক সময় যেন ক্লান্ত হল। ঠাকুরমশাই, আপনি শুয়ে পড়ুন, আমিও একটু শুয়ে পড়ি। রাতে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করি। কথাটা বলে বিপিন পাশের ঘরে চলে গেল। আমি এই ঘরে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম অনেক কথা। এ বাড়িতে যে বিপিন ছাড়া আরো কেউ আছে সেটা আমি বেশ ভালোভাবেই জানি, কিন্তু সেটা যে কে তা বুঝতে পারলাম না। একবার যেন মনে হলো সে রক্ত মাংসের কোনো মানুষ নয়, কিন্তু একটা রক্ত মাংসের মানুষ কি করে জেনে শুনে অন্য একজন কাউকে তার সঙ্গে রাখবে? আর তারপরেই হঠাৎ করে বিপিনের বলা কথাটা মনে পড়ে গেল। রাত পরী তার বাড়িতে আসার পর থেকে তার কপাল ফিরেছে, সে কথা না হয় বিশ্বাস করা যায়, কিন্তু এই রাত পরী আসলে কে? তার মানে আপনি বলতে চাইছেন রাতপরী রূপে কোনো অশুভ কিছু তার বাড়িতে এসেছিল, তাই তো? তারানাথ সামান্য হাসল, শুধু মুখে কিছু বলল না। তারপর বেশ খানিকটা সময় নিয়ে আস্তে আস্তে বলল, সেই রাতে আমি যা দেখেছিলাম সেই দৃশ্য আমার গোটা জীবনে আমি খুব কম দেখতে পেয়েছি, বুঝলে? 2-1টা রাতের মধ্যে আমি অনেক কিছু দেখেছিলাম। আমি আর কিশোরী রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম তারানাথের মুখের সেই কথাগুলো শোনার জন্য।
তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আস্তে আস্তে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাতের দিকে হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, আর ঘুম ভাঙতেই মনে হলো পাশের ঘর থেকে একটা শব্দ ভেসে আসছে। অদ্ভুত একটা শব্দ, যেন মনে হচ্ছে কারোর মুখের ভেতর থেকে প্রাণপণ চিৎকার বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সেই শব্দটা কোনোভাবে আটকে যাচ্ছে কোনো কিছুতে। এখানে বিপিনের বর্ণনা খানিকটা দেওয়া প্রয়োজন। অত্যধিক ফর্সা, চেহারাটা রোগাটে লম্বা, চোখের তলায় কালি, মাথার চুল মাঝারি আকারে, পরনে ধুতি পাঞ্জাবি থাকলেও তার শরীরে যে হাড় পর্যন্ত দেখা যায় তা হাত এবং পায়ের খানিকটা অংশ দেখলেই বোঝা যায়। আমি বিছানা থেকে নামলাম। প্রথমে পিছনের দিকে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে দেখলাম চাঁদের আলোয় চারপাশটা ভেসে যাচ্ছে। বাইরে পেছনের দিকে কোথাও কিছু নেই। তারপরে আবার এগিয়ে এলাম সামনের দিকে দরজার কাছে। দরজাটা খুলতে যাব, হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার মনে হলো। কোথায় যেন একটা মেয়ে আস্তে আস্তে কাঁদছে। তার কান্নার শব্দ যেন দরজার সামান্য ফাঁক দিয়ে ঘরের ভেতরে এসে ঢুকছে। আচ্ছা, বিপিনের বাড়িতে তো কোনো মেয়ে আছে বলে মনে হয় না, তাহলে এত রাতের বেলা কার কান্নার শব্দ শুনতে পাচ্ছি? কথাটা মনে মনে ভেবে নিয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম। দরজা খুলতেই এক পশলা ঠান্ডা বাতাস আমার গায়ে এসে ধাক্কা দিল। গ্রীষ্মের সময় রাতের বেলা যতই হাওয়া হোক না কেন, এত ঠান্ডা বাতাস তো হতে পারে না। দরজা খুলতেই সেই কান্নার শব্দটা আবার শোনা গেল, আর তার সঙ্গে শোনা গেল সেই হাঁ করা মুখের ভেতর থেকে বেরিয়ে আসা চিৎকারের শব্দের মতো শব্দটা। আর এবার আরেকটা ব্যাপার অনুভব করতে পারলাম। দুটো শব্দ ভেসে আসছে বারান্দার দুদিক থেকে। অর্থাৎ একটা শব্দ আসছে বিপিনের ঘর থেকে, আর অন্য শব্দটা আসছে বাড়ির উঠোনের এক পাশ থেকে। কি করব আমি বুঝে উঠতে পারছিলাম। চট করে বিপিনের ঘরের দরজার দিকে এগিয়ে গেলাম। ঘরের দরজা বন্ধ, বাইরেটা অন্ধকার। ঘরের দরজার উপর হাত রেখে ধাক্কা দিতে যাব, এমন সময় বন্ধ দরজা হুট করে খুলে গেল। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে থেকে ভেসে আসছে সেই শব্দটা। ঘরের ভেতরে প্রবেশ করতেই দিনের বেলা পাওয়া সেই বাধাটাকে আরেকবার অনুভব করলাম। যেন কেউ আমাকে বাধা দিচ্ছে ঘরের ভেতরে ঢোকা থেকে। এই ঘরে বিপিন আছে, ঘরের হ্যারিকেনটা জ্বলছে না। আমার ঘর থেকে হ্যারিকেনটা নিয়ে বেরিয়ে এসে তারপর দেখতে যাব কিনা ভাবছি, এমন সময় ঘরের ভেতরে একটা চাপা হাসির মতো শব্দ শুনতে পেলাম। দপ করে ঘরের হ্যারিকেনটা জ্বলে উঠল আমার চোখের সামনে। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার আগের মুহূর্তে যদিও সেটা আমি দেখতে পেয়েছিলাম, সেই দৃশ্য কিন্তু আমি কোনো দিন ভুলব না। বিপিন ঘরের বিছানার উপরে আধ শোয়া হয়ে পড়ে আছে, আর তার শরীরটা খানিকটা উঠে বসেছে বিছানা থেকে, তবে খানিকটাই। তার দুটো হাত পড়ে আছে শরীরের দুপাশে, মুখটা উপরে তোলা, মুখটা হাঁ করা। ঠিক তার বিছানায় মাথার কাছে উবু হয়ে বসে রয়েছে একটা কালো ছায়া মূর্তি। সেই মূর্তিটা নিজের মুখটা একেবারে ঢুকিয়ে দিয়েছে বিপিনের মুখের মধ্যে। বিপিনের মুখ থেকে বেরিয়ে আসছে সেই অদ্ভুত চিৎকারটা। চোখের কোণ বেয়ে টপ টপ করে জল নেমে এসে পড়ছে মাটিতে। ওই ছায়ামূর্তিটা যে কি করছে সেটা বুঝতে আমার দেরি হলো না। ঝট করে নিজের পরবর্তী পদক্ষেপ স্থির করে ফেললাম। ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোতে ঢুকে গেলাম ঘরের ভেতরে। যে বাধা অনুভব করছিলাম সেটা এক মুহূর্তে কেটে গেলেও বিপিনের কি হবে? ঘরের মধ্যে এদিক ওদিক খুঁজতে লাগলাম,
তারপরেই একটা মাটির জালার মধ্যে জল দেখতে পেলাম। হাতে করে খানিকটা জল তুলে নিয়ে সেটা ছুঁড়তে যাব ওই কালো ছায়ামূর্তির শরীর লক্ষ্য করে, ঠিক তখনই একটা ধপ করে শব্দ হলো, আর দেখি বিপিনের শরীরটা আবার বিছানায় এসে পড়েছে। তার চোখ খোলা, বোধহয় মুহূর্তের মধ্যে কোনো কারণে বিহবল হয়ে গেছে, নিঃশ্বাস পড়ছে। আমি দ্রুত এগিয়ে গেলাম, জলটা তার মুখে দিলাম, তাকে ধাক্কা দিয়ে বারবার জাগিয়ে দেবার চেষ্টা করলাম। এক সময় জেগে উঠল বিপিন, ঘরের মধ্যে আমায় দেখে বলল, ঠাকুরমশাই, আপনি এসেছেন। আমি জানতাম আপনি আসবেন, তার জন্যই তো আপনাকে এত করে থাকতে বললাম। আপনি দেখেছেন? আপনি কিছু দেখেছেন? দেখেছি, কিন্তু ওটা কে তোমার মুখ থেকে একটু একটু করে তোমার প্রাণ শক্তি বার করে নিচ্ছিল? এই কারণেই কি তোমার শরীরের এমন অবস্থা? আর বিপিন, ওটা কখন ঘরে ঢুকলো? জানি না ঠাকুরমশাই, যখন ওই মেয়েটা আসে তার সঙ্গে সঙ্গেই ও আসে। মেয়েটার কথা আমার মনে থাকলেও ওর কথা মনে থাকে না। ও কি করে আমি জানি না, শরীর বড় দুর্বল লাগে। বিপিন, তুমি বুঝতে পারছো না, ওই অশুভ শক্তি কোনোভাবে তোমার জীবন কেড়ে নিচ্ছে, আর তার বদলে হয়তো একদিন তোমার শরীরটা কেউ আশ্রয় করে নেবে আবার। তুমি যে রাতপরীর কথা বলছিলে, সেই রাতপরী আসলে এর কোনো একটা অংশ নয় তো? বিপিনের চোখে জল, তার চোখে মুখে ভয়। বিপিন আস্তে আস্তে বলল, ঠাকুরমশাই, আমি কিছু জানি না। কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে আমার কিছুই মনে নেই। ওই মেয়েটা যখন আসে তখন আমি একটা ঘরের মধ্যে চলে যাই। তারপরে যে কি হয়, আপনি ওকে দেখেছেন? বিপিনের কথা শেষ হতে না হতেই বাইরে থেকে সেই কান্নার শব্দটা আবার ভেসে, আর সঙ্গে সঙ্গে বিপিন বলল, ওই কান্নার শব্দটা, ও এসেছে ঠাকুরমশাই, ও এসেছে। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলাম। বিপিন আমার পিছু পিছু উঠে এলো। ঘরের বাইরে তখন চাঁদের আলোয় আধো অন্ধকার। বাড়ির পেছন দিক থেকে কান্নার শব্দটা ভেসে আসছে একটু একটু করে। হাঁটতে হাঁটতে বাড়ির পিছনে গিয়ে দেখতে পেলাম, বাড়ির পেছনে গাছের তলায় কে যেন চুপ করে বসে আছে। তার পরনে সাদা পোশাক, তাই অন্ধকারেও ভালোভাবে দেখা যায়। কান্নার শব্দটা চারিদিক থেকে ভেসে আসছে। তাকে দেখে চাপা স্বরে বিপিন আঙুল তুলে দেখিয়ে দিল, আর আমি একটু একটু করে এগোতে লাগলাম। বিপিনের দেখিয়ে দেওয়া সেই গাছের দিকটায় যতই এগোতে লাগলাম, ততই যেন মনে হচ্ছিল গাছের তলায় বসে থাকা মেয়েটার কান্না আমার কানে এসে লাগছে, আর তার সঙ্গে সঙ্গে সে কান্নার শব্দটা যেন আমার মাথার ভেতর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। মাথাটা ঝনঝন করছিল। বেশ বুঝতে পারছিলাম ওই মেয়েটির কান্নার শব্দের মধ্যে দিয়ে সম্মোহিত করার একটা ক্ষমতা আছে। বিপিন আস্তে আস্তে বলল, মেয়েটা কাঁদছে, মেয়েটা আমি ওর কাছে যাই। আমি ওর কাছে না গেলে ও কাঁদতেই থাকবে। বিপিন ঝট করে আমায় ছাড়িয়ে সামনে এগিয়ে যেতে চেষ্টা করল। আমি তার হাতটা শক্ত করে চেপে ধরলাম। তারপর বিড়বিড় করে একটা মন্ত্র পড়ে তার কপালের ঠিক মাঝখানে আমার বুড়ো আঙুলটা চেপে ধরতেই বিপিনের গোটা শরীর কেমন থরথর করে কেঁপে উঠল। আর তারপরে বিপিন কেমন ভ্যাবাচ্যাকা খাওয়া মুখে আমার দিকে তাকালো। মুখে কিছু বলল না। আমি বিপিনকেই হাতের ইশারায় সেখানেই দাঁড়াতে বলে সামনে এগিয়ে গেছি। মেয়েটার মুখ দেখা যায় না, দুহাতে সে মুখ ঢেকে আছে,
বললাম, কে তুমি? এত রাতে এখানে কি করছো? মেয়েটা মুখ তুলল না, মুখ ঢাকা অবস্থাতেই বলল, তুই এখানে কি করছিস? তোর তো এখানে থাকার কথা নয়। চলে যা, চলে যা এখান থেকে। আমাদের মাঝখানে কেন তুই আমাদের মাঝখানে এসেছিস? তুমি যে মানুষ নও সেটা আমি ভালো করেই জানি। তোমার ক্ষমতা দ্বারা তুমি বিপিনকে একটু একটু করে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ। কেন এটা করছো তা আমি জানি না, কিন্তু এ কাজ আমি তোমায় করতে দেব না। কথাটা বলার সঙ্গে সঙ্গে সে অদ্ভুতভাবে হাসতে লাগলো, আর হাসতে হাসতে সে মুখ তুলে তাকালো আমার দিকে। আমি চমকে উঠলাম। না, কোনো বৃহত্তর কিছু তার চোখে মুখে নেই, অতি সাধারণ। কিন্তু এত অসামান্য রূপবতী নারী বসে আছে সেখানে, তার পরনে একটা সাধারণের কাপড়। সে কাপড় এমন ভাবে জড়িয়ে রাখা যে তার উন্মুক্ত যৌবন আর তার শরীর সুস্পষ্টভাবে দেখা যায়। তার মুখের ওই হাসি, চোখের দৃষ্টি, তার মাথার লম্বা চুল মুখের কাছে এসে পড়া, তার মধ্যে এক অদ্ভুত অথচ ভয়ানক সুন্দর ভাব ছিল। তোমরা বুঝতে পারবে না আমি আসলে কি বলতে চাইছি। অবাক হয়ে তাকিয়ে দেখলাম তারানাথের দুটো চোখ যেন বিস্ফারিত হয়ে আসার মতো। এমন বর্ণনা করবার সময় তারানাথের মুখের এমন অবস্থা হয়, কিন্তু আজ যেন সেটা একটু বেশি। সবচেয়ে বেশি অবাক হলাম কোনো ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা করার বদলে সে তো বর্ণনা করছে একজন সুন্দরী নারীর। তার মুখের ওই হাসি যে কোনো সাধারণ মানুষের মস্তিষ্কের ভেতর পর্যন্ত পড়ে ফেলতে পারে। তার ওই চোখের দৃষ্টি যেন তীক্ষ্ণ, যেন ধনুক থেকে বেরিয়ে আসা বাণের চেয়েও ভয়ানক। আমি মুহূর্তের মধ্যে গোটা ব্যাপারটা বুঝতে পারলাম। ততক্ষণে পেছনের দিকে রেখে আসা বিপিনের জন্যে হঠাৎ করে আমার চিন্তা হলো। সে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ওকে নিয়ে যেতে পারবি না। ওকে আমি প্রথম দিনেই বারণ করেছিলাম, ও যে আমার কথা শোনেনি, আর এখন তুই ওকে নিয়ে যাবি? মেয়েটা অদ্ভুতভাবে হাসতে লাগলো, আর তারপরেই উঠে দাঁড়ালো। এরপর যেটা ঘটল তার জন্যে আমি নিজেও প্রস্তুত ছিলাম না। সাদা কাপড় পরা ওই মেয়েটি আমার দিকে পিঠ করে দাঁড়ালো। তারপর বিপিনের বাড়ির লম্বা গাছটায় শরীর বেয়ে এমনভাবে উপরের দিকে উঠতে লাগলো যেন কোনো টিকটিকি। গাছ বেয়ে উপরে উঠতে উঠতে একবার আমার মুখের দিকে মুখ তুলে তাকিয়েছিল সে। তখনই দেখেছিলাম তার চোখের দৃষ্টি কালো কুচকুচে পাথরের মতো। সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছিলাম বিপিন কোনো রাতপরি দেখেনি, সে দেখেছে কোনো অশুভ কিছু। কিন্তু এখনো অনেক কিছু আমার জানা বাকি ছিল, তাই সেখানে আর না দাঁড়িয়ে ফিরে এলাম পেছনের দিকে। বিপিন কোনো কিছু বুঝতে পারল না কেন? যদি আপনি প্রথমবারই তাকে বুঝতে পেরেছেন তাহলে তো আরো বোঝার কথা ছিল। বিপিন বুঝতে পারেনি, কারণ সে ওই মেয়েটির মোহতে আকর্ষিত হয়েছিল। কামনা, বাসনা, মোহ, এই সমস্ত কিছু মিলিয়ে ওই মোহ তৈরি হয়েছিল। তাই বিপিন চোখের সামনে যা দেখতে পেয়েছিল তাই বিশ্বাস করেছিল। ওই মেয়েটিকে তার মনে হয়েছিল রাতপরী। আর যদিও তার সঙ্গে দেখা হওয়ার পর বিপিনের ভাগ্য ফিরেছিল, এসব কিছু আমার কল্পনা, মানে আমার অনুমান। কারণ এর পরে যা ঘটেছিল তা ছিল আরো ভয়ঙ্কর।
মেয়েটিকে গাছের উপরের দিকে অদৃশ্য হয়ে যেতে দেখে পেছন ফিরে এসে আমি দেখি বিপিন আর নেই। একটু আগেই বিপিনকে আমি যেখানে দাঁড়াতে বলেছি সেখানেই বিপিনের থাকার কথা ছিল, কিন্তু সেখানে সে নেই। চাঁদের আলোয় ভালো করে চারিদিকে তাকালাম, আর একটু পরেই দেখতে পেলাম ঠিক বাড়ির দাওয়ার কাছে দেওয়ালটা যেখানে আছে সেখানে মাটির উপরে উবু হয়ে কে যেন বসে আছে। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। বিপিনের কোনো ক্ষতি হয়ে গেল না তো? প্রায় হুড়মুড় করে এগিয়ে গেলাম সেই দিকে। দেখি বিপিন আমার দিকে পেছন করে দাওয়ার দিকে উঁকি মেরে তাকিয়ে রয়েছে। অবাক হয়ে গেলাম। ঠিক প্রথম দিন এখানে আসার সময় আমি যখন বাইরের দিকে তাকিয়েছিলাম দেখেছিলাম কে যেন আমার দিকে তাকিয়ে দেখছে। ঠিক সেইভাবেই আজ দেওয়ালের সেই দিকটাতেই উঁকি মেরে সামনের দিকে তাকিয়ে দেখছে বিপিন। আমি তার একদম কাছে চলে গেছি। তার পিঠের উপর হাত রাখতে যাব, দেখি বিপিন ভয় থরথর করে কাঁপছে আর বিড়বিড় করে যেন বলছে, দরজার কাছে দরজার কাছে ওটা ওটা কে 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 দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? বিপিনের কথা শুনে আমিও মাথা তুললাম। ঠিক তখনই দেখতে পেলাম দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে একটা কালো ছায়া মূর্তি। মুহূর্তের মধ্যে তার কালো মুখের ভেতর থেকে ঝকঝকে সাদা অজস্র দাঁতের সারি যেন ঝলসে উঠল। দুটো সাদা ফ্যাকাশে চোখ। বিপিনের কাঁধের উপর আমি হাত রাখতেই বিপিন চমকে উঠল, কিন্তু পেছন ফিরে আমাকে দেখে যেন আড়ষ্ট হয়ে গেল। বিপিন, তোমার সঙ্গে কি হচ্ছে তা আমি এখনো বুঝতে পারিনি, কিন্তু এই বাড়িতে কিছু একটা আছে। এ বাড়িতে কিছু একটা। বিপিন আমার দিকে অদ্ভুত চোখে তাকালো। তারপর আবার তার চোখে ফুটে উঠল একটা ভয়। প্রায় চিৎকার করে দাওয়ার উপরে ছিটকে গিয়ে পড়ল সে আমার ঠিক কাঁধের দিকে আঙুল দেখিয়ে চিৎকার করে বলতে লাগলো, আপনার কাঁধে ওটা কে বসে আছে? কে বসে আছে ঠাকুর মশাই? রাত পরি আপনার কাঁধে উঠেছে। এমন ভাবে কেউ যদি ভয় পেয়ে আঙুল তুলে কোনো কথা বলে তাহলে মুহূর্তের জন্য কি ভয় পাবো না? আমিও মুহূর্তের জন্য চমকে উঠলাম। কাঁধের উপর নিজের অজান্তে হাত বুলিয়ে দেখলাম কোথাও কেউ নেই, কিন্তু বিপিন তখন মাটির উপর ছিটকে পড়ে একই কথা বলে চলেছে। দুজনের চিৎকার, ভয় পাওয়া, বাড়ির চারপাশের পরিবেশ সবকিছু মিলিয়ে এক অদ্ভুত রাত তৈরি হল। আমি বিপিনকে বোঝাবার জন্য সামনে এগিয়ে যাই, আর বিপিন ঠিক একটু একটু করে পেছনে সরে যায়। চিৎকার করে বলে, কাঁধের উপরে বসে আছে ঠাকুর মশাই, আপনার কাঁধেও বসে আছে, আপনার কাঁধের উপরে বসে আছে। আমি আস্তে আস্তে বলার চেষ্টা করলাম, বিপিন, বিপিন, তুমি যা দেখতে পাচ্ছ তা ঠিক নয়। তুমি যা দেখতে পাচ্ছ সব ভুল। আমার কাঁধের উপরে কেউ বসে নেই। তোমায় কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তুমি ফিরে এসো। চিৎকার করতে করতে বিপিনের গলা চিরে রক্ত বেরিয়ে আসছে। তার মুখ থেকে রক্তের সঙ্গে থুতু বেরিয়ে ছড়িয়ে পড়ছে। কথার সঙ্গে সঙ্গে তা ছিটকে যাচ্ছে চারপাশে। বিপিন ক্লান্ত হয়ে গেছে, তার চোখে জল, গোটা শরীর বিধ্বস্ত। আমি আর তাকে এইভাবে দেখতে না পেরে বললাম, বিপিন, তুমি যদি এমন করো তাহলে তোমায় কিন্তু আর বাঁচাতে পারবো না। এই কথা যেন বিদ্যুৎ চমকের মতো কাজ হলো। বিপিন থমকে গেল। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বিপিনের কপালের কাছে বুড়ো আঙুল রাখতে যাব, এমন সময় মনে হলো কি একটা অদৃশ্য শক্তি আমায় বাধা দিচ্ছে। বিপিনের চোখের দিকে তাকাতে দেখতে পেলাম তার কপাল বরাবর একটা লম্বা দাগ কাটা, কিন্তু একটু আগে তো এটা এখানে ছিল না। তাহলে কখন হয়েছে? আর সঙ্গে সঙ্গে বাড়ির পিছন দিক থেকে
সেই মেয়েলি গলায় কে যেন হেসে উঠল। কালো ছায়াটা মিলিয়ে গিয়েছিল। এখন যেন মনে হলো আমার কথায় বিপিনের থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারের মধ্যে তার উৎপত্তি হলো। আমি চিৎকার করে বললাম, চলে যাও, তোমরা চলে যাও, ছেলেটাকে বাঁচতে দাও। চলে যা এখান থেকে। ও নিজে আমাদের এখানে আশ্রয় দিয়েছে, ও নিজে আমাদের কাছে নিজেকে উৎসর্গ করেছে। ওকে ছেড়ে আমরা যাব না। এই প্রথমবার সেই মেয়েটির গলা ভেসে এলো আমার কানে। তার কথা শুনে অবাক হয়ে গেলাম। কয়েকটা ব্যাপার মনে করতে বুঝতে পারলাম মেয়েটা হয়তো মিথ্যে বলছে না। মেয়েটা অশুভ শক্তি হোক আর যাই হোক, বিপিন যদি নিজেকে তার কাছে উৎসর্গ করে তাহলে বিপিনকে বাঁচিয়ে নিয়ে আসা সম্ভব হবে না। আমি মাটির উপর চুপ করে দাঁড়িয়ে মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। আর ঠিক দেখতে পাচ্ছি কালো ছায়াটা দাওয়ার একদম শেষ প্রান্তে বিপিনের মতোই হাঁটু মুড়ে বসে আছে। তার মানে সেই মেয়েটি আর ওই কালো ছায়াটি দুটোই অশুভ শক্তি, এবং সেই শক্তির কাছে বিপিন নিজেকে উৎসর্গ করেছিল। তাহলে আপনি তাকে বাঁচাতে কি করেছিলেন? বিপিন তখনও মাটির উপরে পড়ে আছে, বিড়বিড় করে কিছু বলছে। কালো ছায়াটাকে ভালোভাবে দেখতে না পেলেও মেয়েটির গলা আবার শুনতে পেলাম। মেয়েটি কি যেন বলল বুঝতে না পেরে দাওয়ার কাছে ধপ করে বসে পড়লাম। বিপিনের জ্ঞান আস্তে আস্তে ফিরে এসেছে। বিপিন কোনো রকমে উঠে এসে দাওয়ার কাছে প্রায় আঁটোসাঁটো হয়ে বলল, ঠাকুরমশাই, কি হয়েছে বলুন তো? তুমি অপশক্তির কাছে নিজের জীবন উৎসর্গ করেছ, কোনোভাবেই তাদের সন্তুষ্ট করতে নিজেকে বিলিয়ে দিয়েছ। হ্যাঁ ঠাকুরমশাই, আমি গোটা গ্রাম আর বাকিদের উপরে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। ওদের জন্য আমার এখন এই অবস্থা, তাই ওদের অকারণে না মেরে সর্বশান্ত করতে চেয়েছিলাম। তাই আমি এক অপদেবতার পুজো করেছিলাম, যার নাম ছিল কারাই। নামটা শুনেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে দাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলাম, সর্বনাশ! এ কি কাজ করেছো তুমি জানো? কারাই অপদেবতার পুজো করা তোমায় কে শিখিয়েছে? কে বলেছিল এসব করতে? একটা তান্ত্রিক আমায় তার কথা বলেছিলেন, এবং তার কাছে প্রায় 4 মাস থেকে আমি অপদেবতার আহ্বান করা এবং তাকে দিয়ে কাজ করানোর কথা জেনেছিলাম। আমি জানি আপনি আমাকে বোকা মনে করছেন। সেই মুহূর্তে আমার করার কিছুই ছিল না। তখন সবেমাত্র বাবা মারা গেছে। 2 দিন পরেই কাকা আর কাকার ছেলেরা এসে আমার এরকম মারধর করেই ঘর থেকে বার করে দিয়ে গেল। বাবা নাকি ওই বাড়ি আর জমি জমা সবকিছু তাদেরকে দিয়ে গেছে। আমার জন্য পড়ে রইল একটা ভাঙাচোরা ঘর। তবুও না দিলে নয়, তাই গ্রামের গণ্যমান্য লোকেদের কাছে গেলাম, কিন্তু কিছুই হলো না। উল্টে তারা আমার বাবার নামে অনেক অনেক কথা বলল, এবং বাবা যে টাকার বিনিময়ে ওই জমিটুকু কাকাদের লিখে দেয়নি তার নাকি কোনো গ্যারেন্টি নেই। অসহায় সম্বলহীন হয়ে আমি এই ঘরেই দিন রাত কাটাতে লাগলাম। তার 2 দিন পরেই আমার সঙ্গে আমাদের গ্রামের শ্মশানে দেখা হয় সেই কাপালিকের সঙ্গে। কাপালিক আমায় বলে, করাই প্রেতের সাধনা করতে পারলে সে তো সমস্ত মনোকামনা পূর্ণ করবে। কিন্তু আমি শুনেছি এসব কাজ ভালো নয়। এসব কাজ করলে একসময় পরে নিজের ক্ষতিও হতে পারে। এসব কাজ করাটা কি ঠিক হবে সাধু বাবা? নিজের ভালোর জন্য যখন কোনো কাজ করবি তখন তাতে ঠিক ভুল দেখবি না। যারা তোর ক্ষতি করেছে তারা কি ঠিক করেছে?
তারাও তো ভুল করেছে। তাহলে তুই এমন কাজ করবি না কেন? তুই প্রতিশোধ নিবি। আমি তোকে কারাই প্রেতের সাধনার কথা বুঝিয়ে দেব। সেই শুরু। তারপর মাস দুয়েকের মধ্যে সে আমায় কারাই প্রেতের সাধনা বুঝিয়ে দিল। খুব কঠিন নয়। তারপর বাড়িতে আমি নিজেও সেই সাধনা করতে লাগলাম। কাপালিক জানিয়েছিল ফল হবেই। তারপর আর কি, একদিন রাতের বেলা গ্রামের একজনের কথায় হারিকেন নিয়ে মাঠে গিয়েছিলাম কাকার ছেলের জমিতে আগুন লাগাবার জন্য। সেই রাতেই গ্রামের জমিতে ওই রাতপরীর সঙ্গে দেখা হয়। ঠাকুরমশাই, আপনাকে বলতে লজ্জা নেই, তাকে দেখে যেন সব ভুলে গিয়েছিলাম। কিন্তু সেই রাতেই যে এমন একটা ব্যাপার ঘটবে তা বুঝতে পারিনি। সঙ্গে সঙ্গে বিপিনের ঘরের দরজার উপর ধাক্কা পড়ল। যেই ঘর থেকে বিপিনকে বার করে নিয়ে এসেছিলাম সেই ঘরে। আর সঙ্গে সঙ্গে বিপিন বলল, বাক্সটা ওই ঘরেই আছে ঠাকুরমশাই, তাড়াতাড়ি আসুন। বিপিন কোন বাক্সের কথা বলল আমি জানি না। হুড়মুড় করে উঠে গেলাম, প্রথমে বারান্দা পেরিয়ে তারপর ঘরে। আর তারপরে দেখি ঘরের ভেতরে একটা বড় কাঠের বাক্সের উপর চেপে রয়েছে সেই মেয়েটি। পুরনো সাদা কাপড়, মাথার চুল মুখের দুপাশে ছড়িয়ে পড়েছে। এখন তার চোখের দৃষ্টি আগের মতো ভালো নয়। বিপিন তার দিকে অপলক চোখে তাকিয়ে আছে। আমি বললাম, আবার ঘরের মধ্যে এসে ঢুকেছিস তুই? নাম বলছি, নাম ওখান থেকে। কি আছে ওই বাক্সে? মেয়েটা যেন খুব হাসির কোনো কথা শুনেছে এমন ভাবে অদ্ভুত ভাবে হাসল। তারপর বলল, ওই বাক্সে আছে আসল জিনিস। ওই বাক্স এখান থেকে তুই সরাতেই পারবি না। এখান থেকে ওই বাক্স সরালে ওর জীবন আমি নিয়ে যাব। কথাটা বলতে বলতে মেয়েটি আবার হাসছে। বিপিন আমার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ ঘুরে তাকালো আমার দিকে, বলল, আমার জন্য ঠাকুরমশাই শুধু শুধু আপনাকে কষ্ট করতে হবে না, আপনি চলে যান। আমার যদি বিপদ হয় সেই বিপদের মোকাবিলা আমি নিজেই করে নেব। কাল সকালে আপনি ফিরে যান। এখন আপনি শুয়ে পড়ুন, আজ রাতে আমার কিছু হবে না। কথাটা বলে আমাকে একরকম ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। আমি অবাক হয়ে গেলাম। দরজার ওপর ধাক্কা দিয়ে বললাম, বিপিন, বিপিন, তুমি ভুল করছো। কিচ্ছু হয়নি, সব কিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া যে কারণেই হোক তুমি যা ভুল করেছো তার প্রায়শ্চিত্ত করার পথও আছে। কিন্তু বিপিন সাড়া দিল না। বেশ কয়েকবার দরজা ধাক্কাধাক্কি করে যখন ক্লান্ত হয়ে পড়েছি, ঠিক তখন একটা শব্দ শুনতে পেলাম। ঘরের ভেতর সেই মেয়েটি একটু একটু করে হাসছে। মেয়েটি হাসছিল কেন? আর বিপিন আপনার কথা না শুনে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফেলল, আপনি কিছু করলেন না? দেখো, তোমরা বুঝতে পারছো না। বিপিন নিজেই ওই অপশক্তিকে আহ্বান করেছিল এবং তার ক্ষমতাকে কাজে লাগিয়েছিল। এখন প্রত্যুত্তরে তাকে কিছু তো করে যেতে হবেই। তাছাড়া বিপিনের সঙ্গে সেই অপশক্তির আনন্দ তো এত দূর পর্যন্ত চলে গিয়েছিল যে এখানে আমার করার মতো কিছু ছিল না। বিপিন নিজেও সেটা বুঝতে পেরেছিল। তাই সে রাতে সে দরজা বন্ধ করে আমাকে পাশের ঘরে চলে যেতে বলল। পরদিন সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি বিপিন দাওয়ার কাছে এসে বসে আছে। তার মুখে ম্লান হাসি। সে বলল, এবার বুঝতে পারলেন ঠাকুরমশাই, কেন রাতের বেলা আমার বাড়িতে আমার সঙ্গে কেউ থাকতে চায় না? কেউ একবার থাকলে পরদিন আর এখানে আসতেই চায় না। তবে আশ্চর্য ব্যাপার হলো, পরদিন সকালে আবার সমস্ত কিছু ভুলে যাই, কি দেখেছিলাম সেটাও ভুলে যাই।
একমাত্র আপনি বোধহয় সবকিছুই মনে রেখেছেন। যে অপশক্তির কথা তুমি বলছো অর্থাৎ কারাই, তার ক্ষমতা কিন্তু অনেক বেশি। সে জীবন শক্তি টেনে নেয়। যে মানুষের শরীর থেকে জীবন শক্তি কেড়ে নেয় সেই মানুষকে বছরের পর বছর ধরে বাঁচিয়ে রাখে, আর তার শরীর কখনো খুঁজে পাওয়া যায় না, বুঝলে? এখনো সময় আছে, পুজো করে যজ্ঞ করতে পারলে ওরা এখান থেকে চলে যাবে। কিন্তু তোমার বিশ্বাস আছে? আমি চাই না ঠাকুর মশাই, আমার কপালে যা লেখা আছে তাই হবে। আপনি বরং এখান থেকে চলে যান। আমি চাই না আমার জন্য আপনাকে কোনো সমস্যায় পড়তে হয়। তোমাকে আমি এমন সমস্যার মধ্যে দেখেও এখান থেকে চলে যাব? তন্ত্রবিদ্যা শিক্ষা তো অকারণে করিনি। তোমায় বাঁচাবার চেষ্টা আমি করবই। কথাটা বলে আমি চুপ করে বসে রইলাম। কিভাবে তাকে বাঁচাবার চেষ্টা করব সেটা আমি বুঝতে পারছিলাম না। বললাম, বাক্সের মধ্যে কি আছে বলো তো? যে বাক্সের উপর মেয়েটা এসে চুপ করে বসেছিল, ওই বাক্সটা। ওই বাক্সের মধ্যে কি আছে আমিও জানি না। অবশ্য আমি নিজে খুলিনি কখনো। অথচ ওই মেয়েটি যতবার ঘরে আসে ততবারই বাক্সের উপরে এসে বসবে। বাক্সটা খোলা যায় না। এমনকি কাটার চেষ্টা করেছি ভাঙার, কিন্তু ভাঙে না। বড় অদ্ভুত বাক্স। একবার দেখি আমি চেষ্টা করে কিছু করতে পারি কিনা। দিনের আলোয় আগের দিনের ভয়টা কোথায় যেন উড়ে গিয়েছিল। তার বদলে বেশ কৌতূহলী হলো সেই বাক্সটা দেখার জন্য। বিপিনের সঙ্গে পায়ে পায়ে গিয়ে ঢুকলাম তার ঘরে। বড় কাঠের বাক্স, ছিটকিনির মতো রয়েছে। তারপরে দেওয়া আছে মস্ত তালা। সে তালার চাবি যে কোথায় সেটাই খুঁজে বার করতে পারেনি বিপিন। আমার সামনে একটা হাতুড়ি নিয়ে এলো সে। হাতুড়ি দিয়ে বাক্সের তালার গায়ে একটা ঘা মারতেই বিপিনের ডান হাতের কাজটা টনটন করে উঠল। বিপিন চিৎকার করে উঠল। যতবারই সেই বাক্সের গায়ে কিছু দিয়ে আঘাত করার চেষ্টা করি ততবারই এমন হয় ঠাকুর মশাই। আপনি দেখুন তো। আমি হাতুড়িটা হাতে নিলাম। লোহার তালা বরাবর প্রচন্ড ধাক্কা মারতেই যেন মনে হলো সামনে থেকে একটা কিছু ধাক্কা দিল পেছনে। স্পষ্ট বুঝতে পারলাম গলার কাছে ঠান্ডা একটা হাতের স্পর্শ পেয়েছিলাম। খানিকটা পিছিয়ে গেলাম ঘরের ভেতরে। বিপিন বুঝতে পেরেছিল। ফ্যাকাশে মুখে সে বলল, ঠাকুর মশাই থাকুক, আপনি কোনো বিপদে পড়ুন আমি চাই না। ও বাক্সের তালা ভাঙতে হবে না। আমি অবাক হচ্ছিলাম। এই বাড়িতে আসার পর থেকে অবাক না হয়ে পারা যায় না। তার উপরে এই বাক্সটা, যার তালার ওপর ধাক্কা দিলে তাকে অন্য কেউ এসে ধাক্কা দেয়। কেমন মনে হলো ওই তালার উপরে আঘাত করার শাস্তি হিসেবে কেউ আমায় প্রচন্ড ধাক্কা দিয়ে মাটিতে ফেলেছিল। অনেক রকম ভাবে চেষ্টা হলো, কিন্তু বাক্স কিছুতেই খোলা গেল না। চুপ করে বসে আছি, কিন্তু বাক্সের মধ্যে কি আছে সেটা যে আমার জানা দরকার। দুপুর পর্যন্ত অনেক কিছু চিন্তা ভাবনা করলাম। তারপর বিকেলের দিকে খাওয়া দাওয়া সেরে আমি বেরিয়ে পড়ব, কারণ বিপিন চায় না আমাদের মধ্যে কোনো রকম সমস্যা তৈরি হোক। আর সেদিন দুপুরের দিকে আবার একটা আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম। কোনো রকমে দুপুরে খানিকটা নাকে মুখে গুঁজে দিয়ে রোদের মধ্যে ঘরের দাওয়ায় বসে অপেক্ষা করছি যে রোদ কমলে বাইরে বেরোবো। বিপিন পাশের ঘরে। সারা রাত ভালোভাবে ঘুমোতে পারেনি বলে এখন ঘুমোচ্ছে। হঠাৎ আবার আগের রাতের মতো তেমনই একটা শব্দ শুনে ওর ঘরের দরজার কাছে গিয়ে তাকিয়ে দেখি এক অদ্ভুত ব্যাপার। বিপিন ঠিক বাচ্চাদের মতো মাথাটা বিছানার এক পাশে গুঁজে দুটো হাত দুপাশে ছড়িয়ে শুয়ে রয়েছে। তারপর বিপিনের মুখের দিকে তাকাতে অবাক হয়ে গেলাম। তার দুই চোখ বিস্ফারিত, মুখের এক পাশটা কেমন যেন হয়ে গেছে, যেন মনে হচ্ছে শক্ত কোনো হাতে কেউ তার গলা চেপে ধরে রয়েছে। আমি তাড়াতাড়ি ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম। ঢুকে দেখি বিপিন আবার সোজা হয়ে গেল। এইমাত্র কেউ তার মাথাটা দুহাতে চেপে ধরে একদিকে টানছিল।
আমি ঘরের ভেতরে এসে ঢুকতেই তাকে ছেড়ে দিল। বাতাসের সেই অদ্ভুত গন্ধটা মুহূর্তের জন্যে পেলাম। বিপিনের চোখ বন্ধ হলো। বুঝতে পারছিলাম ছেলেটাকে বাঁচানো সহজ হবে না। দিনের বেলা যখন ওই শক্তি তাকেও আক্রমণ করতে পারে, তাহলে রাতের বেলা কি না কি করতে পারে। আর আমি তো সব সময় এখানে থাকবো না। একটা তাবিজ কবচ দেওয়া যেত, কিন্তু এই সমস্যা তার ঊর্ধ্বে। দুপুরের ঘটনা বিকেলের দিকে বিপিনকে বলায় বিপিন বলেছিল, ঠাকুরমশাই, আপনি মন খারাপ করবেন না, আপনার হাতের বাইরে সবকিছু। কথা বলতে বলতে তারানাথ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি বললাম, আপনি তারপরে কি করেছিলেন? নাকি সেখান থেকে চলে এসেছিলেন? ঘরে বসে বসে মনে মনে মধুসুন্দরী দেবীকে ডেকে চলেছি। এমন সময় মনে হলো যেন মাথার মধ্যে কেউ বলছে, তারানাথ, এখান থেকে তোর ফিরে যাওয়ার সময় হয়েছে। এখানে আর থাকার কোনো প্রয়োজন নেই তোর। একটা মানুষ এমন বিপদের মধ্যে রয়েছে, আর আমি তাকে ছেড়ে এখান থেকে চলে যাব কেন? সবাইকে বিপদ থেকে রক্ষা করা তো তোর কাজ নয়। সবাই বিপদ থেকে রক্ষা পায় না। অদৃষ্টির লিখন যা আছে, সেই লিখনের মধ্যেই সবাইকে থাকতে হবে। সেই লিখন তুই বদলাতে পারিস না তারানাথ। বিপিন অপশক্তি কারাইকে আহ্বান করেছে। কারাই যে একটু একটু করে কিভাবে জীবন শক্তি কেড়ে নেয়, সে কথা আমি ভালোভাবেই জানি। বিপিনের শরীরটাকেও সে পিশাচ বানিয়ে ফেলবে, আর আমি থাকতে সেটা হতে দেব না। আগেই বলেছি, অদৃষ্টির লিখন। তুই না চাইলেও যা লেখা আছে তা হবে। ওই অদৃষ্টির লিখন বদলাতে তুই পারবি না। তাছাড়া যা হবার তা আগেই হয়ে গেছে। এত কিছু দেখে শুনে, এত কিছু হওয়ার পরেও আমি এখান থেকে চলে যাব, কিছুই করার চেষ্টা করব না? এরপরে আর সেই কণ্ঠ শুনতে পেলাম না। মনে মনে মধুসুন্দরী দেবীকে বারবার মনে করে তার আশীর্বাদ চেয়ে রাতের বেলা গিয়ে পৌঁছালাম আমার ঘরে। খেয়ে দিয়ে ঘুমোতে গেলাম। শুধু বিপিন যাওয়ার আগে বলল, ঠাকুরমশাই, ও আজকে আমায় নিয়ে যাবে বলেছে। আপনি এখনো আছেন, তাতে ও একটুও খুশি হয়নি, তাই আমায় তাড়াতাড়ি নিয়ে যেতে চায়। আমি বিপিনের কাঁধে একটা হাত রেখে সামান্য চাপ দিয়ে বললাম, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না বিপিন। রাতের বেলা যখন ঘুম ভাঙল, মনে হলো একটা মাথা আমার উপর ঝুঁকে রয়েছে। এক মুহূর্তের জন্য হড়ফড় করে উঠেছিলাম, কিন্তু উঠে দেখি কোথাও কিচ্ছু নেই। ঘরের জানালাটা বন্ধ, দরজার একটা পাল্লা হাট হয়ে খুলে শব্দ করছে। বাইরে থেকে হাওয়া ভেসে আসছে ঘরের ভেতরে। তাড়াতাড়ি উঠে পড়লাম। দরজা দিয়ে বাইরে বেরোতে যাব, এমন সময় দেখতে পেলাম বিপিন বাড়ির পেছনের দিকে চলে যাচ্ছে। তার হাতে সেই বাক্সটা, যে বাক্সটা আমরা খুলতে পারিনি। সেই বাক্সটা নিয়ে বিপিন হাঁটতে হাঁটতে বাড়ির পেছনে যাচ্ছে। আমি চিৎকার করে ডাকতে যাব, তার আগেই দেখি দাওয়ার এক পাশে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটি। তার চোখে উজ্জ্বল কালো পাথরের মতো দৃষ্টি। চাপা গলায় সে বলল, আজ রাতে ঘর থেকে বাইরে যেতেই পারবি না, তাহলে ওকে বাঁচাবি কি করে? কথাটা বলে মেয়েটা হাসতে লাগলো। তারপর আমার চোখের সামনে হাঁটতে হাঁটতে লম্বা বারান্দা ধরে এগিয়ে যেতে লাগলো বাড়ির পেছনের দিকে। আমি তাড়াতাড়ি বাইরে বেরোতে যাব, এমন সময় একটা ব্যাপার অনুভব করলাম।
আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। দরজাটা খোলা, অথচ দরজা দিয়ে আমি বাইরে বেরোতে পারছি না। কোনো শক্তি নেই, দরজার কাছ থেকে আমার প্রচণ্ডভাবে আটকাচ্ছে। আর তখনই দেখতে পেলাম দরজার সোজাসুজি সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে সেই কালো লম্বা ছায়া মূর্তিটা। আমি মনে মনে ভাবলাম, মাথার মধ্যে শুনতে পাওয়া সেই কণ্ঠস্বর কি এমন কিছুই বলতে চেয়েছিল? আমি কি সত্যিই তাহলে বিপিনকে বাঁচাতে পারবো না? বারবার সেই কথাটাই মনে হচ্ছে। তার মানে আপনি বলতে চাইছেন রাতের বেলা বেরিয়ে যাওয়ার পরে সেই মেয়েটিকে আপনি বারান্দার ধারে পেছনের দিকে দেখেছিলেন, কিন্তু বিপিন এত কিছু জানার পরেও কেন বোঝার চেষ্টা করছিল না? দেখো, সে কথা আমি জানি না, আরো অনেক কিছুই আমি জানি না, বুঝলে। বিপিনকে বেরোতে দেখে আর সেই মেয়েটিকে বেরোনোর পর আমি ঘর থেকে বেরোবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। জানলার কাছে গিয়ে দেখি বিপিন ঘরের বাইরে সেই গাছের তলায় বসে আছে। বাক্সটা এখন ঠিক তার নিচে রাখা। মেয়েটাকে বাক্সের ওপরে যেভাবে বসে থাকতে দেখেছিলাম, বিপিন তেমন ভাবে বসে আছে। চাঁদের আলো বিপিনের গায়ে এসে পড়েছে। অদ্ভুতভাবে হাসছে বিপিন। তার মুখের হাসি অদ্ভুত ভয়ানক। আগেই বলেছি তার চেহারা ফর্সা, আর মাথায় মাঝারি আকারের চুল। তার হাসিতে অদ্ভুতভাবে দুলছে। আর ঠিক তখনই মনে হলো অন্ধকারের মধ্যে গাছে ঠিক পেছনে বিপিনের আর গাছের মাঝখানটায় কে যেন বসে আছে। তার শরীরটাও বেশ লম্বা। বসে থাকা অবস্থাতেও তার উচ্চতা প্রায় বিপিনের কাঁধ পর্যন্ত পৌঁছে গেছে। একবার মনে হলো সেই কালো ছায়াটা যেন সেখান থেকে সোজা আমার দিকে তাকিয়ে আছে। তার চোখের দৃষ্টি সাদা ফ্যাকাশে। আমি চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তোমরা জানো না, কোনো স্থানে আমি যখন অশুভ শক্তির প্রভাব দেখি, সেখানে শুভ কাজ কোনোভাবে হয় না, ঠিক যেমনটা আজ হচ্ছিল না। মধুসুন্দরী দেবী, মাতু পাগলি এদের স্মরণ করেও কোনো কিছুই যেন হচ্ছে না। আমি প্রাণপণে বিপিনকে ডাকলাম, বিপিন, ওখান থেকে চলে এসো, ওখানে থেকো না। বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না কি হতে পারে। বিপিন তাকালো না। তার দৃষ্টি সোজা সামনের দিকে। তার পেছনে থাকা কালো ছায়াটা এবার আস্তে আস্তে বিপিনের একদম পেছনে এসে দাঁড়ালো। চাঁদের আলোয় চারপাশ যেন রূপলি আলোর বন্যায় ভেসে যাচ্ছে। গাছের পাতা তীর তীর করে কাঁপছে। জানলার কাছে দাঁড়িয়ে আমি সামনে তাকিয়ে অবাক চোখে দেখে চলেছি সেই অদ্ভুত দৃশ্য। মেয়েটি কোথাও নেই। কালো ছায়া মূর্তিটা তার গলার কাছটা নিজের হাতে ধরল। বিপিনের মধ্যে কোনো হেলদোল নেই। সে যেন কিছুই বুঝতে পারছে না। ফ্যাকাশে চোখে সামনের দিকে তাকিয়ে আছে। কালো ছায়াটা তারপর আস্তে আস্তে বিপিনের কাঁধ বরাবর উপরের দিকে উঠে আসতে লাগলো। ঠিক বাচ্চারা যেভাবে কাঁধে ওঠে, সেইভাবে দুটো হাত দিয়ে ধরে তার কাঁধে উঠে বসল। কালো লম্বা ছায়াটা বিপিনের কাঁধে উঠতেই সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। বুকের ভেতরটা শিরশির করে উঠল। ছায়াটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতে লাগলো। তারপর বিপিনের কাঁধের উপর একেবারে উঠে বসেছে। তখন বিপিন বাক্সটা থেকে উঠে দাঁড়ালো। পেছনের দিকে ঘুরে বাক্সের ডালাটা একটা হ্যাঁচকা টানে খুলে ফেলতেই সেই বাক্সর ভেতর থেকে যেটা বেরিয়ে এলো, তা দেখে আমি অবাক হয়ে গেলাম। একটা নরকঙ্কাল। বাক্সের ভেতরে নরকঙ্কালটা কেমন ভাবে রাখা হয়েছিল তা আমি জানি না। শুধু কঙ্কালটা কিন্তু বাক্সের ভেতর থেকে গোটা বেরিয়ে এলো। বাক্সের ভেতর থেকে বেরিয়ে আসা কঙ্কালটা কিন্তু বিপিন নিজের হাতে টেনে বার করলো, আর তারপর সেটাকে ছুঁড়ে ফেলে দিল সামনের চাঁদের আলোর নিচে। অবাক হয়ে দেখলাম, কঙ্কালটা যেই সামনে মাটির উপরে পড়েছে, অমনি কঙ্কালটার শরীর থেকে একটা কালো ছায়া ছিটকে গিয়ে বিপিনের গায়ের মধ্যে প্রবেশ করল।
আমার গোটা শরীর তখন থরথর করে কাঁপছে। তার ঘাড়ের উপর বসে থাকা কালো ছায়াটা উঠে দাঁড়িয়ে পড়ল। এমন একটা দৃশ্য তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি নিজে পর্যন্ত কোনো কিছুই বুঝতে পারিনি। এতটাই অবাক হয়ে গেছি যে মুখ থেকে কোনো শব্দ পর্যন্ত বেরিয়ে এলো না। বিপিন হাঁটতে হাঁটতে এগোতে লাগলো বাড়ির সামনের দিকে। তার কাঁধে সেই ছায়াটা তখন উবু হয়ে বসে আছে। আমার যে কি হলো কিছু বুঝতে পারলাম না। ঘরের দরজার দিকে এগোতে গিয়ে দেখি দরজার সেই বাধাটা এখন আর নেই। চট করে বাইরে বেরিয়ে এলাম। চারপাশটা কেমন হঠাৎ করে শান্ত হয়ে গেছে। তারপর চিৎকার করে ডাকলাম, বিপিন, বিপিন! কোথায় বিপিন? বাড়ি থেকে বেরিয়ে গ্রামের পথে পেছনের দিকে এখানে ওখানে সব জায়গায় খুঁজলাম, কিন্তু না, কোথাও বিপিনকে খুঁজে পেলাম না। কোথাও বিপিনের চিহ্ন মাত্র নেই। সেই বাক্সটা তো অনেক দূরের কথা। সে কি, আপনার চোখের সামনে বিপিন সামনের দিকে গিয়েছিল তো? সে কথা আমিও জানি, কিন্তু কেন জানি না বিপিনকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করলাম, কিন্তু না, কোথাও সে নেই। বিপিনকে খুঁজেই পেলাম না। কি করব? অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে যখন পূর্বাকাশে সূর্যের আলো প্রথম উঠতে শুরু করেছে, তখন কি মনে হতে একবার বিপিনের বাড়িতে ফিরে এলাম। বিপিনের বাড়িতে ঢুকতে যাব, এমন সময় বাড়ির পেছনে গাছ থেকে মাত্র কয়েকটা হাত দূরে মাটির দিকে নজর পড়তে অবাক হয়ে গেলাম। সেখানে কেউ একজন পড়ে আছে, সাদা কাপড় তার পরনে। এগিয়ে গেলাম পেছনের দিকে। একটু একটু করে সামনে এগোচ্ছি, আর যে পড়ে আছে তার অস্তিত্ব অনুভব করতে পেরে আমি রীতিমতো সেই ভোরবেলা সূর্যের আলোতেই থরথর করে কাঁপছি। তোমরা বিশ্বাস করবে না, সামনের দিকে তাকিয়ে দেখি আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার থেকে এই মাত্র হাত দুই দূরে পায়ের কাছে পড়ে রয়েছে সেটা অন্য কারো দেহ নয়। যে মেয়েটিকে আমি বাক্সের উপর বসে থাকতে দেখেছিলাম, সেই যে এতদিন ধরে রাত পরীর মতো বিপিনকে কাজে লাগিয়েছিল, সেই মেয়েটির মৃতদেহ। অথচ তার শরীরের এতটুকু বিকার নেই, যেন মনে হয় এইমাত্র সে মারা গেছে। মৃত অবস্থায় তার দুটো চোখ খোলা, মুখটা হাঁ করা। অসামান্য রূপবতী যে সে, তা অস্বীকার করা যায় না। মৃত্যুর পরেও যেন মনে হচ্ছে সে ঘুমিয়ে রয়েছে, একটু পরেই উঠে আসবে। সামনে এগিয়ে গিয়ে তার মৃত্যু নিশ্চিত করলাম, কিন্তু মৃত্যু কিভাবে হয়েছে তা বোঝা গেল না। পরনের সাদা কাপড়টা এলোমেলো হয়ে আছে। বেশিক্ষণ দাঁড়ালাম না সেখানে। ভোর হওয়ার সময়ই সে গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। বিপিনের কি হয়েছিল, বা সেই বাক্সের মধ্যে নরকঙ্কাল ছাড়া আর কি ছিল, সেসব ব্যাপারে আমি কিছুই জানি না। আমার গোটা জীবনে ঘটে যাওয়া কয়েকটা রহস্যময় ব্যাপারের মধ্যে এটা হলো এমন একটা, যাকে চোখের সামনে দেখা ছাড়া আর কিছু করা আমার হাতে ছিল না। আমরা উঠে দাঁড়ালাম। তারানাথের গল্প শেষ হয়ে গেছিল, বৃষ্টিও কমে এসেছিল। বেরিয়ে আসতে যাব এমন সময় তারানাথ যেন তত্ত্বকথার মতো বলতে লাগলো, বুঝলে তোমরা, গোটা পৃথিবীর অনেক রহস্য আছে যা তন্ত্রের চেয়েও বেশি রহস্যময়। মানুষের মন হলো সবচেয়ে অন্ধকার রহস্যময় জায়গা। কিশোরী উত্তর করল না। কিশোরীর জন্য আমিও চুপ করেছিলাম। পথে নেমে আমি বললাম, কি হে, চুপ করে আছো কেন? বলো তো, বাক্সের মধ্যে কঙ্কালটা ছাড়া আর কি ছিল? কেন এই মেয়েটা বাক্সটাকে অত আগলে রাখতো? আর সত্যি সত্যি কি ঠাকুরমশাইয়ের কোনো ক্ষমতাই ওই বাড়ির মধ্যে কাজ করছিল না? তার মানে প্রথম দিন যখন ঠাকুরমশাই ওই বাড়িতে ঢুকেছিল, ঠিক তখনই তার ক্ষমতা ছিল নাকি? আমার সে কথা মনে হলো না, কারণ এর মাঝে একবার তারানাথ বলেছিল তন্ত্রের মাধ্যমে বিপিনের মোহ কাটিয়েছিল সে। কিন্তু তাহলে আসল সত্যিটা কি? তাহলে কি পরদিন সকালে এমন কিছু হয়েছিল?
তারানাথ ছাড়া এই কথার উত্তর অন্য কেউ দিতে পারবে না। থাক, এসব না ভাবাই ভালো। তারানাথের চেয়েও রহস্যময় তো মানুষের মন। সেই তো সব থেকে রহস্যময় জিনিস এই পৃথিবীতে। সেই মনে আবার একটা নতুন রহস্যের জন্ম দিয়ে কি লাভ?